বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। যে আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য কাবুলিওয়ালা নিয়ে আলোচনা করব। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, এই গল্প শেষে তোমরা যা জানতে পারবে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবে, নতুন কিছু শব্দের অর্থ লিখতে এবং বিশ্লেষণ করতে পারবে, কাবুলিওয়ালার চরিত্র বর্ণনা করতে পারবে, সাধু ও চলিত ভাষা সম্পর্কে জানবে। এখন দেখো, আমরা আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের বিশ্ব কবি। রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন, তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী ছিলেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের হাত পড়েনি। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাব্য সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, উপন্যাস হচ্ছে ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা, গল্প সংকলন ও গল্পগুচ্ছ। এই কাবুলিওয়ালা গল্পটি তার গল্পগুচ্ছে সংকলিত আছে। নাটক হচ্ছে বিসর্জন, রাজা, ডাকঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এছাড়াও তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতন চত্বরে নিজের ও অন্যান্য শ্রমিকদের বসবাসের জন্য রবীন্দ্রনাথ শোকর্যমণ্ডিত একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন। ছাত্রীরা, রবীন্দ্রনাথের এই কাবুলিওয়ালা গল্পটি সাধু ভাষায় লিখিত। আমরা জানি যে পূর্বে লেখকরা সাধু ভাষায় লিখত, কিন্তু বর্তমানে আমরা সাধু ভাষায় লিখছি। বর্তমানে আমরা চলিত ভাষায় কথা বলি এবং চলিত ভাষায় লিখি। কিন্তু আমাদের কাবুলিওয়ালা এই গল্পটি সাধু ভাষায় লিখিত। দেখো তোমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কাবুলিওয়ালা আর মিনির ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে আমি একটু পড়ছি, তোমরা এটা খেয়াল করো। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল, সে কিছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের পাশে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এখানে আমরা দেখছি যে লেখকের 5 বছরের ছোট মেয়ে মিনি একদণ্ড, অর্থাৎ এক মুহূর্ত সে কথা না বলে থাকতে পারে না। লেখক যখন তার নভেল অর্থ হচ্ছে উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ অর্থাৎ 17 অধ্যায় লিখার কাজে হাত দিয়েছেন, তখন মিনি বলছিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল, সে কাককেও ডাকতে জানে না, বলতে জানে না। তখন মিনি নিজের মতো খেলাধুলা করছিল। লেখকের ঘর পথের পাশেই।
মিনি হঠাৎ খেলা রেখে একজন লোককে ডাকতে শুরু করলো। তাকে সে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ডাকছে, অর্থাৎ সে একজন ফেরিওয়ালার মতো। যেহেতু সে কাবুলের অধিবাসী সেজন্য তাকে কাবুলিওয়ালা বলা হয়। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানীকে কাবুল বলা হচ্ছে। এখানে আমরা কাবুলিওয়ালার বর্ণনা দেখতে পাচ্ছি। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা ২-৪ আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহলে আমরা কাবুলিওয়ালার বর্ণনা দেখতে পাচ্ছি কিরকম। ময়লা ঢিলা কাপড় পরেছে, মাথায় পাগড়ি, ঝুলি আছে ঘাড়ে, আর ২-৪টি আঙ্গুরের বাক্স, অর্থাৎ সে আঙ্গুর কিশমিশ এগুলা সে সওদা করে ফিরে। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। অর্থাৎ মিনি কাবুলিওয়ালাকে দেখে ডাকতে শুরু করলো। লেখক বলছে যে তাহাকে দেখে আমার কন্যা রত্ন, কন্যাকে আদর করে বলছে রত্ন হিসেবে, ভাবোদয় অর্থাৎ ভাবের উদয় হয়েছে। ঊর্ধ্বশ্বাসে অর্থাৎ খুব দ্রুত ডেকে ডাকাডাকি আরম্ভ করে দিল। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটি অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো ২-৪টি জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। অর্থাৎ কাবুলিওয়ালার ঝুলি দেখে মিনি চিন্তা করলো যে সেটার ভিতরে নিশ্চয়ই কোনো ছেলে, এটা কোনো ছেলে ধরা, সে ছেলে বা বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছে। তাই মিনি ভয়ে অন্তঃপুরে অর্থাৎ ভিতরের ঘরে চলে গেল। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। অমূলক ভয় হচ্ছে কাল্পনিক বা ভিত্তিহীন ভয়, অর্থাৎ যেটার কোনো অস্তিত্ব নেই। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টাই এমনিভাবে গেল। অর্থাৎ কাবুলিওয়ালা যখন তাকে আঙ্গুর, বাদাম, কিসমিস দিচ্ছে সে তখন আরো বেশি সন্দেহ করছে, অর্থাৎ তাকে নিয়ে যেতে চাচ্ছে, সে সেটা ভাবলো। তাই মিনির সাথে কাবুলিওয়ালার প্রথম পরিচয়টা এভাবেই কেটে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। লেখক বলছেন যে একদিন লেখক বাহিরে যাচ্ছেন, দেখলো যে মিনি কাবুলিওয়ালার সাথে গল্প করছে। লেখক এখানে কন্যা শব্দের একটি প্রতিশব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুহিতা। একটা দেখছি আমরা কন্যা। যে দ্বারের সমীপস্থ, দ্বার হচ্ছে দরজা, সমীপস্থ হচ্ছে নিকটে, বেঞ্চির উপর বসে অনর্গল কথা বলছে, অর্থাৎ ছোট বাচ্চা, সে অনেক কৌতূহলী, সে কথা ছাড়া থাকতে পারে না। সে কাবুলিওয়ালা তাহার পদতলে বসে হাসি মুখে কথা বলছে। এখানে বক্তা হচ্ছে মিনি, কি শ্রোতা হচ্ছে কাবুলিওয়ালা, কিন্তু ধৈর্যবান শ্রোতা কাবুলিওয়ালা। সে মাঝে মাঝে দু একটি মতামত ব্যক্ত করছে। অর্থাৎ মিনির ৫ বছর বয়সে বাবাই ছিল তার ধৈর্যবান শ্রোতা, কিন্তু এখন বর্তমানে কাবুলিওয়ালাও তার অনেক ধৈর্যবান শ্রোতা এবং মিনির আঁচলে বাদাম কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। আমরা জানি যে ছোট বাচ্চাদেরকে কিছু দিলে তারা খুশি হয়, তাই মিনিকেও কাবুলিওয়ালা ঘুষ দিয়ে তার হৃদয়টা দখল করে নিয়েছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ মিনির ধারণা ছিল যে এই ঝুলির মধ্যে ছোট বাচ্চা লুকিয়ে আছে, তাই সে সবসময় দুষ্টুমি করে জিজ্ঞেস করতো, কাবুলিওয়ালা, তোমার ঝুলির ভিতর কি? রহমতও দুষ্টুমি করে উত্তর দিত, হাতি। এখানে রহমত হচ্ছে কাবুলিওয়ালার নাম। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টাইয়া জিজ্ঞেস করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করি অত্যন্ত হাসিত। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মিনি অনেক ছোট মেয়ে, ৫ বছরের মেয়ে, তার পক্ষে শ্বশুর বাড়ি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তারপর রহমত তাকে জিজ্ঞেস করতো, তুমি শ্বশুর বাড়ি যাবে কিনা? তখন
মিনি বলতো যে তুমি যাবে কিনা। তখন রহমত যখন তাকে ঘুষি মারার দেখাতো যে আমি শ্বশুরকে মারবো, তখন মিনি শ্বশুর নামক কাল্পনিক জীবের দুরবস্থা কল্পনা করে অনেক খুশি হতো। সে ভাবতো যে এটা নিশ্চয়ই কোনো একটা প্রাণী। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক ছিল, যে সকল মায়েরা অনেক শঙ্কিত স্বভাবের, তারা ভাবে যে তাদের বাচ্চাটা হয়তো লোকটি ভুলিয়ে নিয়ে যাবে। তাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, অর্থাৎ রহমত কাবুলিওয়ালা সম্পর্কে তিনি সবসময় দ্বিধান্বিত ছিলেন, চিন্তাগ্রস্ত ছিলেন। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়েছেন, অর্থাৎ লেখককে তাদের প্রতি দৃষ্টি রাখার জন্য তিনি বারবার অনুরোধ করছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটি গোল শোনা গেল। অর্থাৎ প্রুফশিট হচ্ছে লেখকরা যখন লেখে, এরপরে তারা যখন এটা ছাপায়, ছাপানোর আগে একটু প্রুফ দেখতে হয়। প্রুফ হচ্ছে যে বাক্য, বানান, জ্যোতিচিহ্ন দেখে নেওয়া, এটা দেখে ঠিক করে দেওয়া। রাস্তায় একটা ভারী গোল শোনা গেল, গোল মানে গোলযোগ শোনা যাচ্ছিল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। লেখক একদিন লিখছিল, তখন প্রুফ দেখছিল, তখন দেখলো যে দুই পাহারাদার রহমতকে বেঁধে নিয়ে যাচ্ছে। তখন লেখক জিজ্ঞেস করলো ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে, অর্থাৎ কিছু দারোয়ানের কাছে, কিছু রহমতের কাছে শুনে জানলো যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহা লইয়া বর্ষা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। অর্থাৎ লেখকের একজন প্রতিবেশী রহমত থেকে প্রায় ধার দেনা করত, কিন্তু সেই দেনা সে অস্বীকার করে। আর রহমত ছিল একজন গরিব কাবুলিওয়ালা, সে সেই কাবুল থেকে ভারতবর্ষে এসেছে ব্যবসা করতে। তাহলে যখন সে দেনা অস্বীকার করে, তাহলে তার খুব রাগ হয় এবং বর্ষা করে, বর্ষার্থ কথা কাটাকাটি করে সে লোকটাকে ছুরি বসিয়ে দেয়। রহমত সে মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে, এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলি করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমত সে লোকটিকে এমন গালি দিচ্ছিল যেগুলি শোনার অযোগ্য, অর্থাৎ অশ্রাব্য। কিন্তু মিনি এগুলো কিছুই বুঝে না, সে হঠাৎ কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ঘর থেকে বের হয়ে গেল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুকহাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। রহমত মিনিকে দেখলেই তার খুব আনন্দ লাগে, সে মিনিকে দেখেই খুব হেসে দিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞেস করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কইল, সেখানে যাচ্ছি। যে অনেকে কারাগারকে শ্বশুর বাড়ির সাথে মানে কৌতুক ছলে শ্বশুর বাড়ির সাথে তুলনা করে, তাই রহমত বলল যে আমি সেখানেই যাচ্ছি। সাংঘাতিক অপরাধ করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। কারণ রহমত তাকে অনেক বেশি আঘাত করলো, সেই জন্য রহমতের অনেক দিন কারাদণ্ড হলো বা জেল হলো। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বৎসর কাটিয়া গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। অর্থাৎ অনেক বছর কেটে গেল, রহমত এখনো জেলে, আজকে মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সেই তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। অর্থাৎ অনেক দিন পার হয়ে গিয়েছে। মিনির সাথে যখন রহমতের পরিচয় ছিল, তখন ছিল মাত্র মিনির 5 বছর। আর আজকে মিনির বিবাহ, তাহলে মিনিরও বয়স হয়েছে, রহমতেরও বয়স হয়েছে। তাহলে রহমতের কাছে সেই ঝুলি নেই, সেই লম্বা চুল নেই, তাহার শরীরে সেই তেজ নেই। অর্থাৎ শরীর যখন বয়সের ভারে ক্লান্ত হয়ে যায়, তখন শরীর একটু নিস্তেজ হয়ে যায়। তাই লেখক রহমতকে চিনতে পারল না, পরে তাহার হাসি দেখে চিনতে পারল। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি, কবে আসলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছে, অর্থাৎ কালকে জেল থেকে সে ছাড়া পেয়েছে। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়, কারণ আজকে মিনির বিবাহ একটা শুভ দিন, তাই জেলখানার কোনো কয়েদিকে লেখক আশা করছে না। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যেতে উদ্ধত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খুকিকে একবার দেখিতে পাইব না? সে রহমত চলে চলে যাচ্ছিল, আবার এসে বলল, খুকিকে একবার দেখতে পাবো না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। অর্থাৎ লেখকের কোনো ইচ্ছা ছিল না যে তার সাথে মিনিট দেখা হোক। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, কিছুটা মনে ব্যথা পেল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল। তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল।
আমার মনে একটু কেমন ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে, অর্থাৎ লেখকের একটু কষ্ট লাগলো। তারপর দেখলো যে সে নিজেই ফিরে আসছে। কাছে আসিয়া কহিল, আমি আমার লিখিবার ঘরে আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারো সহিত দেখা হইতে পারিবে না। সে কিছুটা ক্ষুণ্ণ হইল, কাছে আসিয়া কহিল, এ আঙ্গুর এবং কিঞ্চিৎ কিসমিস বাদাম খুকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবে। অর্থাৎ সে এখন ব্যবসা করে না, কিন্তু মিনির জন্য সে কিছু কিসমিস এবং বাদাম নিয়ে এসেছিল। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্ধত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে। আমাকে পয়সা দিবেন না বাবু, তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেও হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি নাই। অর্থাৎ এখানে লড়কি হচ্ছে মেয়ে, যে আমরা আগেও একটা পড়েছি যে প্রতিশব্দ কন্যা দুহিতা, একটা হচ্ছে লড়কি। অর্থাৎ লেখকের যেমন একটি ছোট মেয়ে আছে, যে কাবুলিওয়ালারও সেরকম একটি ছোট মেয়ে আছে। সে তাহার কথা মনে করি মিনির জন্য কিছু নিয়ে আসে। সে বলছে আমি এখানে ব্যবসা করতে আসিনি। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। অর্থাৎ যে কোনো ছবি না, বা তেলে হাতের উপর ছাপ দেওয়া যায় সেটাও না, এটা হচ্ছে ভূষা মাখানো। অর্থাৎ প্রদীপের কালি হতে উৎপন্ন কিছু ঝুল বা ময়লা সেটা হাতে লাগিয়ে কাগজটার মধ্যে নিয়ে এসেছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলকাতার রাস্তায় মামা বেচিতে আসে। অর্থাৎ তার কন্যার এই স্মৃতিটুকু নিয়ে সে কলকাতার রাস্তায় ব্যবসা করতে আসে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। সে হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পড়া, কপালে চন্দনাকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। এটা দেখার পরে আসলে সব পিতারই মানে স্নেহ সন্তানের জন্য একই রকম। লেখকের তখন খুবই খারাপ লাগলো। সে তখন মিনিকে ভিতর ঘরতে ডেকে পাঠালো। কিন্তু ভিতরের বাড়ির মেয়েরা অনেক আপত্তি করেছিল, কিন্তু লেখক সেখানে কর্ণপাত করেননি। তখন মিনি বধূ বেশে মিনি সলজ্জভাবে, অর্থাৎ খুবই লজ্জিতভাবে এসে উপস্থিত হলো। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবি? অর্থাৎ সে মিনি, আগে সে মিনি নেই, মিনি এখন অনেক বড়, আজ তার বিবাহ, তাই কাবুলিওয়ালার সাথে তাহার সেই আলাপটি আর জমল না। তখন কাবুলিওয়ালা মিনিকে দেখে বলল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবে? কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। আমি একখানা নোট লইয়া তাহাকে দিলাম। বলিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। অর্থাৎ কাবুলিওয়ালা বুঝতে পারলো যে মিনির মতো তার মেয়েটিরও এখন বিয়ের বয়স হয়েছে, তাই সে হঠাৎ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়লো। সে অনেক বছর জেলে ছিল, তাই সে তার দেশেও সে যেতে পারেনি। তখন লেখক কাবুলিওয়ালাকে একটি ভালো অঙ্কের টাকা দিল এবং বলল, তুমি দেশে যাও, তোমার মেয়েকে বিয়ে দিয়ে তুমি মেয়ের সাথে সুখে শান্তিতে থাকো। এটা আসলে অনেক সংক্ষেপিত, যে তোমরা গল্পগুচ্ছে আরো বড় আকারে পাবে, এটা পড়ে নিবে। যে আসলে তোমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই গল্পের মূল হচ্ছে যে যে কাবুলিওয়ালা যে একটি মরু অঞ্চলের পিতা কথা বলা হয়েছে, যে তার হৃদয়েও সন্তানের জন্য একই রকম স্নেহ। আর কলকাতার নাতিশীতোষ্ণ অঞ্চলের একজন পিতা, তারও তার কন্যার জন্য একই রকম স্নেহ। অর্থাৎ পিতৃস্নেহ দেশ কাল পাত্রভেদে সবখানেই সমান।
শিক্ষার্থীরা এখন আমরা দেখো আমরা শব্দার্থ এবং টিকাগুলো দেখব। এখানে হচ্ছে কাবুল আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজ নিয়ে এদেশে নিয়মিত যাতায়াত করত। দণ্ড মুহূর্ত নোভেল উপন্যাস। সপ্তদশ হচ্ছে 17 পরিচ্ছেদ অধ্যায়। পাশে পাশে কন্যারত্ন কন্যাকে আদর করে রত্নের সাথে তুলনা করা হয়েছে। ভাবোদয় ভাবের উদয় মনে চিন্তা বা ভাবনা জাগা। ঊর্ধ্বশ্বাস অতি দ্রুত বেগে। অন্তপুর বাড়ির ভিতরের অংশ। অভিপ্রায় ইচ্ছা খোবানি বাদাম জাতীয় ফল। দুহিতা কন্যা। দ্বার দরজা। সমীপস্থ নিকটে। অনর্গল অবিরাম অনবরত। সহাস্যমুখ হাসিমুখ। পঞ্চবর্ষীয় 5 বছর বয়সী। খুকি হচ্ছে কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাব বিরুদ্ধ স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফালন জোরে মুঠি নাড়ানো। নিঃসংশয় শঙ্কাহীন। কিঞ্চিত অল্প। ধারিত ঋণগ্রস্ত। প্রফুল্ল আনন্দিত। লড়কি হচ্ছে মেয়ে। আচ্ছা তোমরা এখানে দেখো এখানে পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে। আমরা লেখক পরিচিতি আগেই বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে, আর বাংলাটা হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তিনি 17 বছর বয়সে বিলাতে ব্যারিস্টারি পড়তে যান, কিন্তু তিনি পড়া শেষ না করে দেশে চলে আসেন। আর স্কুলেও তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন লাভ করেননি, কিন্তু স্বশিক্ষা আর সাধনার জন্য তিনি বাংলা ভাষা সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন। আচ্ছা এখানে একটু বহু নির্বাচনী প্রশ্ন আছে, শিক্ষার্থীরা তোমরা এগুলো একটু দেখে নাও। কাবুলিওয়ালা গল্পে সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি কে? তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি হচ্ছে মিনির মা। মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন? এটা হচ্ছে মিনির সাথে রহমতের দেখা না হয়। গ। আরেকটি উদ্দীপক আছে দেখো। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন, তবে কখনো তার দেখা না পেলে খুবই চিন্তিত হয়ে ওঠেন। এখানে উদ্দীপকে ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রে মিল আছে? আমরা অবশ্যই বুঝতে পারছি ক, রহমতের চরিত্রে মিল আছে। তারপর হচ্ছে উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? এটা হচ্ছে ক খ 1 আর 2 সন্তান বাৎসল্য ও সহমর্মিতা। আচ্ছা তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে, এই সৃজনশীল প্রশ্নটা থাকবে তোমাদের বাড়ির কাজ। তোমরা সব বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে বাড়ির কাজগুলো করবে। আবার যখন স্কুল খোলা হবে তখন আমরা তোমাদের বাড়ির কাজগুলো দেখব। বাড়ির কাজটা দেখে না। উদ্দীপক একে হচ্ছে নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে, সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2, 12 বছর আগে ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। ক প্রশ্নটি দেখো, এটা হচ্ছে জ্ঞানের প্রশ্ন। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? খ হচ্ছে অনুধাবন। রহমতের কে কারাবরণ করতে হয়েছিল কেন? তারপরে উদ্দীপকের এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে, বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই বাড়ির কাজটা করবে, করে আলাদাভাবে খাতায় রেডি করবে। আবার আমরা যখন আসবো, আমরা যখন স্কুল খুলবে তোমাদের সাথে দেখা হবে, তখন আমরা এই বাড়ির কাজটি দেখব। শিক্ষার্থীরা তোমরা সবাই নিশ্চয়ই আমাদের ক্লাসটি আজকে বুঝতে পেরেছো। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।